রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। সাসপেন্স স্টেশন মৃতের শহরে আজ ডন নল্টনের লেখা দি কোকোনাট ট্রায়াল শুরু হচ্ছে আজকের গল্প। বারে বসে সেসব কথাই হয় যে কথা কেউ তার বউ অথবা অফিসে বসকে বলতে পারে। লোয়ার ব্রডওয়ে এমনি একবার দেয়ালের গায়ে পুরানো স্টিকার, প্ল্যাকার্ড। পানীয় দেয়ার মানুষটির দিকে তাকালে মনে হবে এক সপ্তাহ দাড়ি কামায়নি। বারে বসেছিলাম কেন? আমার বাঁ পাশে একজন তরুণ বা ছিল কেন? দুজনেই ছিলাম চুপচাপ, টুকটুক করে খাওয়া চলছিল। আমার বাঁ দিকে ছেলেই বলবো তাকে, কিন্তু আমার থেকে বড় সড়ো। গায়ে পড়েই যেন জানালো ও নৌবাহিনীতে ছিল, কদিন হলো ছুটিতে এসেছে। ছেলেটি দেখতে বেশ। হঠাৎই বলতে শুরু করে। আমার মনে হলো এসব কিছু তার মনে অনেক দিন ধরেই জমে আছে। এসব কথা ও তার জাহাজি বন্ধুদের বলতে সাহস পায়নি, বাড়িতেও না। এই নয় যে তারা ওর গল্প বিশ্বাস করবে না, গল্পটা তাদের বোকা প্রমাণ করবে। ছেলেটি শুরু করলো। আমরা একটা ডেস্ট্রয়ারে ছিলাম। একটা দ্বীপের 1 মাইলের মধ্যে নোঙর করলাম। যুদ্ধের মহড়া দেওয়া একটা ট্যাঙ্কারকে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দিনে পাওয়ার কথা, কিন্তু পাইনি। রেডিও মারফত সব কথাবার্তা হলো। জানা গেল পরদিন ট্যাঙ্কারকে দেখতে পাওয়া যাবে। দ্বীপে একটা আগ্নেয়গিরি আছে, খুব বড় নয়, অনেকটা যেমন জাপানিজ সিনেমায় দেখা যায় ওই রকম। তার মাথা থেকে সামান্য ধোঁয়া আসছে। সমুদ্রের পাড়ে দ্বীপের সীমানায় কিছু সমতল জমি আছে, তার উপর এক সারি নারকেল গাছ। এর আগে আমি নারকেল কেন, তাল গাছও দেখিনি। যাই হোক, বিল, স্কট আর আমি অনুমতি নিয়ে একটা ডিঙি চেপে নারকেল গাছগুলোর দিকে চললাম। পাড়ে তোলার বদলে ডিঙি নোঙর করলাম, কারণ স্রোত সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। তারপর গাছগুলোর দিকে তাকালাম। এটা যদিও আমার কাছে নতুন নয়, তবুও বলি, গাছ দেখেই ধাক্কা লাগলো। কোনো ডালপালা ছাড়া বিশাল কাণ্ড উঠে গেছে, একদম মাথায় বড় সড়ো পাতা আর এক ঝাঁক ফল। মাটিতে একটা নারকেল পড়েছিল, আমি কুড়িয়ে নিলাম। বিল ভাবলো পাথর ছুঁড়েও আর একটা পারতে পারে। ও পাথর খুঁজছে, এর মধ্যেই 20 লোক আমাদের ঘিরে ফেলল। কারো হাতে বন্দুক, কারো বর্ষা, আর কারো হাতে ছুরি। সবই প্রায় আমাদের দিকে তাক করা। ছেলেটি একটু থাম, পানীয়কে চুমুক দিয়ে আবার শুরু করলো বলতে। সে দ্বীপে মানুষ থাকতে পারে কখনো ভাবনাতেও আসেনি। কিরকম চেহারা ওদের জিজ্ঞেস করি। একটু ভেবে ও বলল, মেলানো মেশানো ছিল। কেউ চেহারায় নিগ্রো, কেউ পলিনেশীয়, কয়েকজন মালয়েশীয়, জাপানি, সাদা চামড়ারও কয়েকজন ছিল। খুব দশাসই চেহারা কারণ নয়, গায়ে তেমন বলার মতো জামা কাপড়ও নেই। ওরা নিজেদের ভাষায় কথা বলছিল। কিছু না বুঝলেও একটা ব্যাপার বুঝলাম, ওরা আমাদের বিচারের জন্য দ্বীপের ভেতরে নিয়ে যেতে চায়। বড়সড় গাছের ফাঁক দিয়ে কিছুটা যাওয়ার পর একটু পরিষ্কার মতো জায়গায় এলাম।
আগ্নেয়গিরি আর সমুদ্রের মধ্যে যে একখানি জায়গা আছে ভাবতেই পারিনি। এইখানেই একটা কিছু ছিল, যাকে ঠিক বাড়ি বলা যায় না। ছাদ আছে কিন্তু দেয়াল নেই। একটা গাড়ি বারান্দা আছে। জায়গাটার পেছনে একজন মহিলাকে ঘুরে বেড়াতে দেখলাম। সবচাইতে অবাক হয়েছি গাড়ি বারান্দার ওপর একটি লোককে বসে থাকতে দেখে। লোকটি সাদা চামড়ার, যদিও রং এখন কিছু মলিন, বয়সে বৃদ্ধ, মাথায় চুল বরফ সাদা। খুব বলশালী ছিলেন এক সময়, এখন চেহারা কিছুটা শিথিল। চিবুকের ভাঁজ ভুরু দেখলে মনে হয় দেখতে শুনতে বেশ ভালোই ছিলেন। চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তিনি। বাদরের মতো কিচিরমিচির করছিল আশেপাশে যারা আমাদের ভয় দেখাচ্ছিল, তাদের কথার জবাব দিল নিজের ভাষায়, আর আমাদের দিকে ফিরে বলল, তোমরা চুরি আর বেআইনি ভাবে ঢুকে পড়ার জন্য অভিযুক্ত। এটা খুবই বড় অপরাধ। এজন্য তোমাদের বিচার হবে। আমি বিচারক, আর আমার লোকজন আর তোমাদের মধ্যে দোভাষীও হব আমি। উনি চলতে আরম্ভ করলেন, পেছন পেছন আমরাও। বনের মধ্যে একটু ফাঁকা জায়গা। বিশ্বাস করো আর নাই করো, বড় একটা চেয়ার। ডান দিকে এর মুখোমুখি দুটো বেঞ্চ, বাঁ দিকে দুটো নিচু চেয়ার বড় চেয়ারের মুখোমুখি। বিচারক উঁচু চেয়ারে বসলেন, আমরা নিচু দুটোয়। ওদেশীয় 12 জন, দুজন দুজন হিসেবে বেঞ্চিতে। আমরা বোকার মতো বলছিলাম যে কেন এই দ্বীপে এসেছি, কিন্তু দ্বীপের অধিবাসীরা কেন বিশ্বাস করবে যে আমরা শুধু নারকেল গাছ দেখতেই এসেছি? আমি জিজ্ঞাসা করলাম, বিচার শুরু হওয়ার আগে বিচারপতি কি তোমাদের কিছু বলেছিল? নিশ্চয়ই। ঢাউস চেয়ারে বসে সে বলল, সাধারণ আইন অনুযায়ী তোমাদের বিচার হবে। তোমাদের পক্ষে উকিলও থাকবে। আমি দুপক্ষের উকিলকে বিচার শুরু হবার আগে তোমাদের বক্তব্য অনুবাদ করে শোনাবো। তারপর তারা তাদের আবেদন নিবেদন জানানোর পর আমি জুরিদের রায় দেবার নির্দেশ দেব। বিচার শুরু হলো। সরকারি উকিল খুবই আক্রমণাত্মক ঢঙে বক্তব্য শুরু করলেন। দেখলাম কজন জুরি কথাবার্তা শুনে মাথা নাড়ছে। বিচারক আমাদের দিকে ফিরল, বলল, তোমাদের সুবিধার জন্য বলি, সরকার পক্ষের বক্তব্য হলো এ দ্বীপে বেআইনি প্রবেশ বারণ, আর চুরি হচ্ছে একটা বড় অপরাধ। সরকার পক্ষ তোমাদের দুজনকেই অভিযুক্ত করেছে। তোমাদের একজনের হাতে নারকেল ছিল, আর একজন পাথর ছোঁড়ার জন্য তৈরি ছিল। সরকার পক্ষ চাইছে তোমাদের মৃত্যুদণ্ড দেয়া হোক, পুড়িয়ে মারা হয় এখানে। আইন না জানা কোনো অজুহাতি নয়। হায় ভগবান, আমি চেঁচিয়ে উঠলাম। তোমরা ভয় পাওনি? নিশ্চয়ই। কিন্তু এবার উঠে দাঁড়ালো আমাদের উকিল, যার স্বরে ছিল বিশ্বাস আর শক্তি। আমার বিশ্বাস ছিল এবার কিছু একটা হবেই। এবার সব শুনে টুনে বিচারক আমাদের দিকে ঘুরে বলল, তোমাদের উকিল দারুণ কথা বলেছে। যে বেআইনি ভাবে ঢুকে পড়া, নারকেল চুরির চেষ্টা সবই মেনে নিয়েছে। কিন্তু একটা কথা সে বলেছে, তোমরা ভেবেছ এই দ্বীপ বসতহীন। যে দ্বীপ কারোর দখলে বা মালিকানাধীন নয়, সেখানে বেআইনি ঢুকে পড়ে কিভাবে হতে পারে? আইন না জানার ব্যাপারে সে বলেছে, যে দ্বীপে লোকজন নেই সেখানে আইনি বা কিভাবে থাকতে পারে। সবশেষে সে বলেছে যে জাহাজ থেকে তোমরা এসছো সেটা আমেরিকার যুদ্ধ জাহাজ। বেশ, এখন আমি জুরিদের ধরব। এরপর সে জুরিদের কি বলল তা আমার জানা নেই। আমাদের অনুবাদ করেও সে আর কিছু বলেনি। বিচারক বসে পড়ল। জুরিরা তাল ঝোপের পেছনে গিয়ে কথা বলল।
মিনিট 10 বাদে বেঞ্চিতে এসে তারা বসে পড়ল। এরপর আমার মনে হলো জুরিরা এসে বিচারকদের সঙ্গে রায় নিয়ে আলোচনা করলো। বিচারক আমাদের রায় শোনালো, অবশ্যই অনুবাদ করে। বলল, তোমরা নির্দোষ। আমি তোমাদের অভিনন্দিত করি। এরপর আমরা আমাদের নৌকোয় ফিরে গেলাম। ভাগ্যিস নোঙর করা হয়েছিল, কারণ স্রোত বদলে গেছে। এখন তীর থেকে ওটা প্রায় 50 গজ দূরে, সাঁতরে যেতে হবে। বিল, স্কট দুজনেই বিচারককে জিজ্ঞেস করলো, তুমি কে? এ দ্বীপে কিভাবে এলে? বিচারকের বেখাঙ্কিত মুখ রাগী হয়ে উঠল। বলল, কেন এবং কিভাবে আমি এই দ্বীপে এসেছি তা কখনো কোনো জীবিত মানুষকে বলা যাবে না। তারপর হঠাৎ তার মুখ নরম হলো। বলল, ঠিক আছে, আমি তোমাদের একটা সূত্র ধরিয়ে দিচ্ছি। আমি বিশ্বাস করি তোমরা জানো এটা একটা আগ্নেয়গিরি দ্বীপ। সবাই যে যার পথে ফিরে গেল। আমরা সাঁতরে ডিঙিতে উঠলাম। পরদিন সকালে ট্যাঙ্কার পাওয়া গেল। আমরা তেল ভরে নিলাম। তারপর নিজেদের রাস্তায় চলা। কিন্তু তুমি কি জানো সেই লোকটিকে? কোন লোকটা? কেন, বিচারক। শেষ কথা তিনি বলেছিলেন এটা একটা আগ্নেয়গিরির দ্বীপ। তিনি কে? তিনি নিঃসন্দেহে আগ্নেয়গিরির মুখ। শুনছিলেন আমাদের আজকের গল্প দি কোকোনাট ট্রায়াল। রচনা ডন নল্টন। গল্পের কথক বৃদ্ধ বিচারক এবং বিল স্কটের ভূমিকায় সুপ্রতিম। ছেলের ভূমিকায় রুদ্রনীল।